নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, রানুর বিবাহ। নিতান্ত মধ্যবিত্ত ঘরের মেয়ে রানু। রানুর বিবাহ। বাপ 60 টাকা বেতনে স্কুলে মাস্টারি করেন। মেজো কাকা উকিল, ছোট কাকা ডেপুটি। উপার্জনের দিক হইতে আয়ের সমষ্টি অল্প নয়, কিন্তু সংসারটি বৃহৎ। সংসারে 3 ভাইয়ের সন্তান সন্ততির সংখ্যা 19। এছাড়া এক ভাগ্নের এক ছেলে, এক ভাগ্নের এক পুত্র এই সংসারে থাকিয়া পড়াশোনা করে। ইহার পূর্বে 4 ভাগ্নেও এখানে থাকিয়া পড়াশোনা শেষ করিয়াছে, এখন অন্যত্র কাজকর্ম করিতেছে। একজন উকিল, 2 জন ডাক্তার। 4-5 ভাগ্নের বিবাহ এই বাড়ি হইতে হইয়াছে। মোট কথা, ধন সমাগমের পথ সুগম হইল, নির্গমনের পথ ততোধিক সরল ও সুগম বলিয়া হাঁটু বলে উপরের দিকে তো কখনো উঠিল না, বরং দিন দিন নিচের দিকেই নামিয়া চলিয়াছে। রানু মেয়েটি সুন্দরী নয়, তবে সুশ্রী। ভাগ্যও তাহার ভালোই বলিতে হইবে যে পাত্রপক্ষ নিতান্ত অল্পেই প্রসন্ন মনে কন্যাটিকে গ্রহণ করিতে রাজি হইয়া গেল। পাত্রটিও ভালো, সরকারি চাকুরে, সদ্য পুলিশ সাব ইন্সপেক্টরিতে ভর্তি হইয়াছে। বয়স 23-24, দেখিতেও শ্রীমান। রানুর বাপ ভোলানাথ বাবু কথাবার্তা পাকা করিয়া ফিরিয়া আসিলেন। ভোলানাথ বাবু সরাসরি অন্দরে গিয়া মায়ের পায়ের ধুলা লইয়া বলিলেন, আপনার আশীর্বাদে সব ঠিক হয়ে গেল মা। মা তরকারি কুটিতেছিলেন। তরকারি কোটা ফেলিয়া দিয়া 2টি হাত অর্ধোত্তোলিত করিয়া যেন দারুণ দুশ্চিন্তাটাকে চিরতরে ঠেলিয়া দিয়া বলিলেন, যাক বাবা, বাঁচলাম। বৌমা, বৌমা, বড় বৌমা, শুনছ, রানুর বিয়ে আজ পাকা হয়ে গেল। রানুর মা ও খুড়ি অদূরে ঘোমটা দিয়া আসিয়া দাঁড়াইল। মা আবার এদিক ওদিক চাহিয়া দেখিয়া বলিলেন, দেখো তো রে, সুকুমারী কোথায় গেল? ডাক তাকে, ভবানী, সুরো, এদের ডাক। সুকুমারী ভোলানাথ বাবুর মাসিমা, ভবানী বিধবা ভগ্নী, সুরমা বিধবা ভাগ্নী, ভোলানাথ বাবুর অপর এক ভাগ্নির কন্যা। ভবানী পাশের ঘর হইতে বাইর হইয়া আসিয়া বলিল, এই যে আমি। সুরো এই ঘরে রয়েছে। আমি শুনেছি, সুরো হয়তো শুনতে পায়নি। সুরো, সুরো। অত্যন্ত শান্ত প্রকৃতির, যেন মাটির প্রতিমার মতো মেয়ে সুরমা। সে আপন অভ্যাস মতো আসিয়া দাঁড়াইল। চোখে মুখে কোনো ঔৎসুক্য নাই, দৃষ্টিতেও কোনো প্রশ্ন নাই, নিতান্ত ভাবলেশীন মুখ। সে আসিয়া শুধু যেন কোনো আদেশ প্রতিপালনের জন্যই প্রতীক্ষা করিয়া রইল। ভোলানাথ বাবুর মা ঈষৎ উচ্চ কণ্ঠে বলিলেন, সুরো, শুনেছিস? রানুর বিয়ের কথা আজ পাকা হয়ে গেল। সুরমা কানে ভালো শুনিতে পায় না। সে অতি মৃদু হাসিয়া ঘাড় নাড়িয়া জানাইল, সে শুনিয়াছে, অথবা বেশ বেশ। কে রে? সর, কে রে? সর সর, এড়া কাপড়ে ছুঁস নে। তুই আবার হাঁ করে দাঁড়ালি কেন? ইতিমধ্যে কখন ছেলেরা আসিয়া ভিড় জমাইয়া দাঁড়াইয়াছিল। তাহাদের পিছন হইতে ভোলানাথ বাবুর মাসিমা হাঁকিতেছিলেন, সর সর। যে ছেলেটা পথ রোধ করিয়া দাঁড়াইয়াছিল তার হাত ধরিয়া সরাইয়া লইয়া ভোলানাথ বাবু বলিলেন, সরে যাও না বিভূতি, শুনতে পাচ্ছ না?
তোমাকে সরে যেতে বলছেন। পথ মুক্ত পাইয়া মাসিমা হাতের ঘটিটা হইতে গোবর জল ছড়া দিতে দিতে অগ্রসর হইয়া বলিলেন, বিয়ে ঠিক হয়ে গেল দিদি? উত্তর দিলেন ভোলানাথবাবু, হ্যাঁ মাসিমা, সব ঠিক হয়ে গেল, দিনও ঠিক হয়ে গেল। আসছে মাসের ৪ঠা আর ১২ই, মানে পাত্র যেদিন ছুটি পায়। লগ্নপত্র করেছ তো বাবা? ভোলানাথবাবু বলিলেন, সে আবার কি মাসিমা? ওই তো বাবা, তোমরা সব সাহেব হয়ে সব ভুলে গেলে। লগ্নপত্র হবে, তার মাথায় সিঁদুর দেওয়া হবে, ২ পক্ষ তাতেই সই করবে। রমানাথবাবু বলিলেন, ম্যারেজ কন্ট্রাক্ট বোধহয়। মাসিমা বলিলেন, ওই তো বাবা, বিয়ে শুদ্ধ তোমরা ইংরেজি করে ফেললে, আর তোমাদেরই বা কি দোষ দেব বলো? মেয়েদের হাল দেখে যে অবাক হই গো। বিয়ের পাকা কথার খবর এলো, আর বাড়ির এওরা হাঁ করে দাঁড়িয়ে দেখো না, সব মেম সাহেব হয়ে পড়েছে, শাঁখ বাজাতে ভুলে গেছে, উলু দিতে লজ্জা করে। এতক্ষণে মা বলিয়া উঠিলেন, ও মা, তাই তো, শাঁখ বাজাও বৌমা, উলু দাও সব। কি হলে গো তোমরা, ছি ছি ছি। বাড়ির এওরা এতক্ষণে চঞ্চল হইয়া উঠিল। একজন তাড়াতাড়ি শাঁখ আনিতে ছুটিল। ভোলানাথবাবুর বড় মেয়ে চিনু খুঁজিতেছিল রানুকে। এদিকে ওদিকে চাহিয়া দেখিতে না পাইয়া সে বোধ করি সমবেত সকলকেই প্রশ্ন করিল, রানু কই গো, রানু কই, রানু, রানু। মাসিমা বলিলেন, এই রানু রানু করে পাগল হয়ে উঠলেন একেবারে। যত সব মেম সাহেবই ঢং দেখলে গা জ্বালা করে আমার। আরে আগে শুভ কাজ মঙ্গল আচারগুলো সেরে ফেল। তাহার কথা শেষ হইতে না হইতেই শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে বাড়িখানা মুখরিত হইয়া উঠিল। মাসিমা এতক্ষণে পরিতুষ্ট হইয়া গোবর জল ছড়া দিয়া আপনার নির্দিষ্ট ঘরখানিতে যাইতে যাইতে বলিলেন, এই তো সংসার ধর্মকে দিয়েও সকলের উঁচু আসন। আচার ভ্রষ্ট হলে কি হিন্দুর সংসার টেকে? বাহিরের ঘরে ছেলেদের মধ্যে বড়দের তখন জটলা বেশ পাকিয়া উঠিয়াছে। ভোলানাথবাবুর মেজ ছেলে গোপাল খবরটা লইয়া আসিল। বড় ভাই গোবিন্দ বেকার। সে তখন ছোট একটা আয়না দেখিয়া কেশ প্রসাধনের নতুন একটা ভঙ্গি আবিষ্কারের গবেষণায় নিমগ্ন ছিল। রমানাথবাবুর বড় ছেলে সুধাংশু নিতান্ত অকারণে গভর্নরের কাছে একটা দরখাস্তের খসড়া লিখিতেছিল। ভোলানাথবাবুর ভাগ্নের ছেলে শ্যামল গোপনে রচনা করিতেছিল একটা কবিতা। ভগ্নী ভবানীর দৌহিত্র রমে অঙ্কের খাতায় একটা 5 তলা বাড়ির নকশা লইয়া চিন্তায় বিভোর। গোপাল যেন হাঁপাইতে হাঁপাইতে আসিয়া বলিয়া ফেলিল, রানুর বিয়ে পাকা হয়ে গেল দাদা। গোবিন্দ আয়নাখানা ফেলিয়া দিয়া বলিল, ফাইনালি সেটেল তো? সুধাংশু দরখাস্তখানা ফেলিয়া কাছে আসিয়া বলিল, কবে? শ্যামল প্রশ্ন করিল, সেই শ্রীকুমারবাবুর সঙ্গেই তো। রমেনও কাছে আসিয়া দাঁড়াইয়াছিল, কিন্তু সে কোনো প্রশ্ন খুঁজিয়া না পাইয়া এই প্রশ্নগুলির উত্তর শুনিবার প্রতীক্ষায় নীরব হইয়া রইল। গোপাল উত্তর দিল, একেবারে ফাইনাল হয়ে গেল আজ। দিন ঠিক হয়েছে 2টো, একটা 4ঠা আর একটা 12ই। যেদিন শ্রীকুমারবাবুর ছুটি পাওয়ার সুবিধে হবে আর কি। পুলিশের চাকরি তো। বাড়ির ভিতরে তখন মায়ের চারিধারে ঘন হইয়া বসিয়া
পরামর্শ সভা চলিতেছিল। মা বলিতেছিলেন, সময় থাকতে চিঠি দেওয়াই ভালো, তাদেরও সব ঘর সংসার গুছিয়ে আসতে হবে তো। ননি নিশ্চয়ই আসবে, মণিকে নিয়ে ভাবনা, তার আবার নানা ঝঞ্ঝাট। শিবানী তো আসবেই, সমরও আসবে। হ্যাঁ, সমরের বউ আছে বাড়িতে, সেখানেও একটা চিঠি দাও। মা এবার নীরব হইলেন। কথা হইতেছিল মায়ের মেয়েদের আসিবার। ভোলানাথবাবুর 7 বোন। ভবানী অবসর পাইয়া বলিল, শ্যামাও আসবে ভুলু, আমি তাকে আগেই লিখেছি, জামাইও পাঠিয়ে দিতে রাজি হয়েছেন। এখন তোমরা জামাইকে একটা চিঠি দাও। শ্যামা ভবানীর কন্যা। ভোলানাথবাবু ওদিকের উঠানের কোণে একটা ছেলের কান্নায় বিরক্ত হইয়া বলিলেন, আহ, রঙিনটা কাঁদছে কেন? ওরে রানু, দেখ না বেরিয়ে। আমি বারবার রানুকে বলি, ওরে ছেলেদের দিকে একটু নজর রাখিস তুই। হ্যাঁ, এ কি, দেখি দেখি, টিনচার আইডিন, টিনচার আইডিন। চিবুকটা কাটিয়া রক্তে সমস্ত বুকটা রক্তাক্ত করিয়া রঙিন কাঁদিতে কাঁদিতে আসিয়া দাঁড়াইল। মেজ ভাই রমানাথবাবু ব্যস্ত হইয়া বলিল, বেঞ্জিন দিয়ে শিল করে দিন, বেঞ্জিন। 3-4 বেঞ্জিনের শিশিটা কোথায় গেল? বলিয়া তিনি হাঁকিতে আরম্ভ করিলেন, গোপাল, গোপাল, সুধাংশু। গোবিন্দ তখন বলিতেছিল, দেখ, 5 জন বাইরের ভদ্রলোক আসবেন, তাদের সামনে বাবা হয়তো বলবেন ওই জামাতেই হবে। এইটা কি একটা জামা? 5 বছরে পুরনো হয়ে গেল। অন্তত একটা ফানেলের পাঞ্জাবি, ডিপ চকোলেট কি গ্রে রঙের, আর 1 জোড়া জুতো। সুধাংশু বলিল, আমি তো একটা সার্জের কোট নেব, নেভি ব্লু কালার, বেশ ডিসেন্ট। গোপালের বেশি শখ একটা পুলোভারের। সে বলিল, আমার একটা পুলোভার হলেই হবে। কমে হবে, এ সময় খরচ বেশি করা তো ঠিক নয়। হ্যাঁ। শ্যামল বলিল, একটা প্রীতি উপহার কিন্তু খুব ভালো চাই। রমেন ভাবিতেছিল, চুলটা আজ আর না কাটিয়া সেই সময় কাটিবে, সেই ভালো হইবে। রানু তখন সদ্য স্নানান্তে কাপড় ছাড়িয়া আয়নার সম্মুখে দাঁড়াইয়া চুল আঁচড়াইতেছিল। মুখে তাহার অতি মৃদুমধুর একটু হাস্যরেখা। পুরাতন সোজা সিঁথিটা মুছিয়া দিয়া তাহার শখ হইল বাঁকা সিঁথিটা আনিবার। চিরুনিটা দিয়া পিছনের দিকে চুলের রাশি সমানভাবে ঠেলিয়া পুরাতন সিঁথিটা মুছিয়া বাঁ দিকে সবে সিঁথিটা টানিয়াছে, এমন সময় রক্তাক্ত রঙিনকে কোলে করিয়া ভোলানাথবাবু ঘরে ঢুকিয়া রানুকে দেখিয়া বলিলেন, এই যে, ও চুল আঁচড়ানো হচ্ছে, কিন্তু এরকম বিলাসিতা তো ভালো নয়। চুল আঁচড়াতেই যদি তোমার 2 ঘন্টা যায়। ওপাশ হইতে রমানাথবাবু বলিয়া উঠিলেন, আপ টু ডেট হচ্ছেন, মোস্ট লুডিক্রাস। ভোলানাথবাবুর মাও উঠিয়া আসিয়াছিলেন। তিনি বলিলেন, আমাদের তখন বিয়ের কথা হলে সে যেন একটা দারুণ লজ্জার কথা হতো, আমরা কারো সামনে বেরোতাম না। গোবর জল ছড়া দিতে দিতে মাসিমা কোথায় যাইতেছিলেন। ঘরের মধ্যে জটলা দেখিয়া তিনি উঁকি মারিয়া বলিয়া উঠিলেন, রাম রাম রাম, ও কি স্মৃতি হয়েছে মা গো? ধিঙ্গি মেয়ের ফিরিঙ্গিওতে স্বাদ হয়েছে বুঝি বিয়ের কথা শুনে? মুছে ফেল, মুছে ফেল বলছি, বিচ্ছির স্মৃতি। রানু পাংশুমুখে ররুদ্যমান রঙিনকে কোলে লইয়া সেখান হইতে পলাইবার পথ খুঁজিতেছিল।
দিন কয়েক পরে, অগ্রহায়ণের 6 তারিখ। 4 তারিখে পাত্রের ছুটি পাওয়া সম্ভব হয় নাই বলিয়া 12ই বিবাহের দিন স্থির হইয়াছে। ভোলানাথবাবু কয়খানা চিঠি হাতে বাড়ি ঢুকিয়া বলিলেন, মা, শিবানী দিদি তো কাল আসছেন। ননি দিদি লিখেছেন সম্ভব হলে বিয়ের আগের দিন এসে পৌঁছবেন। মণি দিদি আসতে পারবেন না। হ্যাঁ, শিবানী দিদির সঙ্গে ওর ছোট মেয়ে প্রতিমা আসছে। আর তিনি লিখেছেন অনিমাকে আনবার জন্য যেন আজই কাউকে শক্তিগড়ে পাঠানো হয়। অনিমা অনেক দিন আসেনি, জামাই পাঠাতে রাজি হয়েছেন। অনিমা শিবানীর মেজ মেয়ে। মা বলিলেন, তাহলে গোবিন্দকে পাঠিয়ে দাও আজই। আর সমর, বিমল আসছে কবে? সমর শিবানীর পুত্র, ডাক্তার। বিমলও অন্য এক দৌহিত্র, সেও ডাক্তার। সমর বিয়ের আগের দিন আসবে, আবার বিয়ের পর দিনে চলে যাবে। ডাক্তার মানুষ। বিমল আরও একদিন আগেই আসবে। তবে সে লিখেছে আপনার যে সে এসে শ্বশুরবাড়িতে উঠতে চায়, কারণ এখানে তো লোকজনের ভিড় হবে, তার নানা রকমের অসুবিধে। আমি তো বলি মা, এ খুব ভালো প্রস্তাব, কি বলেন? মা কিছুক্ষণ নীরব হইয়া থাকিয়া পরে বলিলেন, বেশ, তাই লিখে দাও। ভবানী জিজ্ঞাসা করিল, শ্যামা কোনো পত্র দেয়নি ভুলু? তাড়াতাড়ি একখানা পত্র বাহির করিয়া ভবানীর হাতে দিয়া বলিলেন, এই যে শ্যামা আসবে 3 দিনের জন্যে, এই যে চিঠি দিয়েছে। গোবর জল ছড়া দিতে দিতে সুকুমারী কোথায় যাইতে যাইতে দাঁড়াইয়া বলিলেন, ও বাবা ভুলু, বিয়ের বাজার যখন করতে যাবে আমার জন্য এক প্রস্ত কোষাকুষি কিনে এনো মানিক। তোমার মেয়ের বিয়ে, মাসিকে ওটা তোমায় বিদেয় দিতে হবে। তাড়াতাড়ি ভোলানাথ বলিলেন, বেশ তো মাসিমা, বেশ তো। হ্যাঁ বাবা, বেশ একটু ভারী দেখে, আর গড়নটা যেন ভালো হয়, ঠিক যেন কলার মোচার ধরনের। মা বলিলেন, হ্যাঁ ভুলু, গোপাল সুধাংশু বড্ড ধরেছে আমাকে, একটা প্রীতি উপহার। না না মা, অনর্থক বাজে খরচ করে কি হবে বলুন? ও আপনি প্রশ্রয় দেবেন না, আমি ওদের না বলে দিয়েছি। আমিও বলেছিলাম হবে না, কিন্তু ওরা আমার নামে কবিতাটা লিখে এনেছে বলিয়া হাসিতে লাগিলেন। তারপর আবার বলিলেন, বেশ লিখেছে রে, শুনবি তুই কি? দাঁড়া, কত গরু খোঁজা করে পেয়েছি তোমারে, ছেড়ে তো দিব না আর হে। এমনি ঠাট্টা করে লিখেছে, তা 2-3 টাকা খরচ তো। যখন এত হবে তখন ওদের স্বাদটাও মিটুক। সুকুমারী বলিলেন, আমার আর দাঁড়াবার অবসর নেই বাবা, তবে মনে থাকে যেন বেশ একটু ভারী দেখে, আর এই কলার মোচার মতো ঢঙের। তিনি চলিয়া গেলেন। ভবানী বলিল, ভুলু, রমেনের একটাও জামা নেই যে ভদ্রলোকের সামনে বেরোয়, ওর একটা জামা। ভোলানাথবাবু বলিলেন, বাইরে দর্জি এসে মাপ নিচ্ছে দিদি। রমেনের মাপ নিয়ে নিয়েছে। বাইরে তখন রমানাথবাবু বসিয়া ছেলেদের জামার মাপ দেওয়াইতেছিলেন। গোবিন্দর পাঞ্জাবি, সুধাংশুর নেভি ব্লু রঙের সার্জের কোট, রমেনের গরম কাপড়ের কোটের মাপ দেওয়া হইয়া গেল। গোপালের পুলোভার এবেলাতেই আসিবে, সে টাকার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। রানুর বড় বোন চিনু মাকে গিয়া বলিল, মা,
রানুর বড় ইচ্ছে যে ওকে একটা ফাড় কোট কিনে দেওয়া হয়। ওর ভারী স্বাদ। রানুর মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, ওকে বলতে ভয় করছে মা। কিছু বললেই একেবারে যেন মারতে আসছেন। চিনু বলিল, ওর ওটা বড় স্বাদ মা। রানুর মা চুপ করিয়া রহিলেন। ওদিক হইতে ভোলানাথবাবু চিৎকার করিতেছিলেন, না না, তোমাকে যেতে হবে না, দাও দাও, আমাকে দাও, আমি নিজেই যাব। ব্যাপারটা ঘটিয়াছিল গোপালকে লইয়া। সে পুলোভারের মূল্যের অপেক্ষায় ছিল। এমন সময় ভোলানাথবাবু আদেশ করিলেন, চিঠি কখানা ডাকে দিয়ে এসো তো। চিঠি কয়খানা হাতে লইয়া গোপাল দাঁড়াইয়া রইল। ভোলানাথবাবু বলিলেন, যাও। পুলোভারের টাকাটা পেলে বাজার হয়ে সঙ্গে সঙ্গে ভোলানাথবাবু যেন জ্বলিয়া উঠিলেন। দাও দাও, চিঠি ফিরিয়ে দাও আমাকে, আমি নিজে যাব। গোপাল দৃঢ় মুষ্টিতে চিঠি কয়খানা ধরিয়া কহিল, না। গোপালবাবু চিঠি কয়খানা সজোরে তার হাত হইতে কাড়িয়া লইয়া বলিলেন, না না, তোমাকে যেতে হবে না, আমি নিজে যাব, দাও দাও। চিঠি কয়খানা লইয়া তিনি ঘরে আসিয়া ডাকিলেন, বড় বউ, বড় বউ। রানুর মা তাড়াতাড়ি ঘরের মধ্যে আসিয়া বক্তব্যের প্রতীক্ষায় দাঁড়াইলেন। ভোলানাথবাবু বলিলেন, দাও তো, তোমার কাছে 40 টাকা আছে, সেটা দাও তো। রানুর মা স্বামীর মুখের দিকে চাহিয়া বলিল, কি করবে? আহ, যাই করি না, গঙ্গার জলে ফেলে দিয়ে আসবো না, দাও। না, সে টাকায় আমি রানুর একটা আংটি আর ঝুমকো গড়িয়ে দেব। হ্যাঁ, আর রানুর বড় স্বাদ, একটা ফাড়কোট। ফাড়কোট? বিস্ময়ে ভোলানাথবাবুর চোখ দুইটি বড় হইয়া উঠিল। রানুর মা আশঙ্কায় চুপ করিয়া রহিল, কোনো উত্তর দিল না। কথার ফুৎকারের অভাবে ভোলানাথবাবু আর জ্বলিয়া উঠিতে পারিলেন না। ধূমায়মান অবস্থাতেই বলিলেন, ফাড়কোট পরে করো, আর ঝুমকো আংটিও থাক, ও তো চুক্তির মধ্যে নয়, এখন টাকাটা আমাকে দাও। রানুর বড় স্বাদ। অসহায়ভাবে রানুর মা অসমাপ্ত কথাগুলি বলিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া রইল। স্বাদ তার অনেক কিছু হতে পারে, জড়োয়া গয়না, মুক্তোর মালা, হীরের মুকুট, পান্নার দুল, কিন্তু সে আমার দেবার সাধ্য নেই। ওদিকে বাইরে নানুকে লইয়া একটা তুমুল কাণ্ড ভাদিয়া গিয়াছে। স্নানের ঘরের দরজায় সুকুমারী ঠাকুরানী মিনিট 10 অপেক্ষা করিয়া ধাক্কা মারিতে আরম্ভ করিলেন। কে ঘরে রয়েছে? কে? এতক্ষণও স্নান হয় না? কে রয়েছিস? রানু সাধ করিয়া একখানা লাখ সাবান মাখিতেছিল। সে তাড়াতাড়ি কোনরূপে স্নান সমাপ্ত করিয়া কাপড় ছাড়িয়া বাইরে আসিতেই সুকুমারী বলিলেন, ও মা, যাব কোথায় আমি? এত সাবান মাখার ধুম! ছি ছি ছি, এই ঠান্ডা আর এতক্ষণ ধরে সাবান মেখে স্নান! ভবানী রানুর মুখের দিকে চাইয়া বলিয়া উঠিল, ও মা, এই যে মুখ চোখ এর মধ্যে রাঙা হয়ে উঠেছে। সত্যই অত্যধিক সাবান ঘষার পরে রানুর মুখের ফর্সা রং রাঙা হইয়া উঠিয়াছিল। রমানাথবাবু ঘরে ছিলেন।
তিনি বাহির হইয়া আসিয়া বলিলেন, দেখো তুমি অত্যন্ত, থাক এখন ওকে কুইনাইন খাইয়ে দিন একটা। আর এক কাজ করুন, ছেলেদের একজোড়া মোজা দেখে ওকে দিন তো। মোজা পরে কারোর একজোড়া স্যান্ডেল নিয়ে চলাফেরা করুক, তাতে ঠান্ডা লাগার ভয়টা একটু কমবে। বলিয়া নিজেই ঘরে খুঁজিয়া বাইর করিয়া আনিলেন একটা কালো ও একটা লাল রঙের মোজা। রানু মোজা জোড়াটা হাতে করিয়া নীরবে দাঁড়াইয়া রইল। তাহার এই বিসদৃশ্য পোশাক পরিতে চোখ জলে ভরিয়া আসিতেছিল। রমানাথবাবু পুনরায় আদেশ করিলেন, পড়ে ফেলো। এবার রানু কহিল, আমার ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগবে না? রমানাথবাবু ক্রুদ্ধ বিস্ময়ে রানুর মুখের দিকে চাইয়া থাকিতে থাকিতে অকস্মাৎ কারণটা অনুমান করিয়া লইয়া বলিয়া উঠিলেন, আই সে, তোমার লেডিস সিল্ক মোজা না হলে পছন্দ হচ্ছে না। তারপর ভবানীকে লক্ষ্য করিয়া বলিলেন, দিদি বলুন ওর বাপকে মেয়েকে লেডিস সিল্ক স্টকিং কিনে দিতে, নইলে ওর পছন্দ হচ্ছে না। রানু সভয়ে ত্রস্তভাবে মোজা দুইটি টানিয়া লইয়া সেইখানেই বসিয়া পায়ে পড়িয়া ফেলিল। পড়িয়াও কিন্তু রানুর চোখ ফাটিয়া জল আসিল। সে নত মাথা আরও খানিকটা নত করিল। চোখের জল মাটিতে পড়িয়া মুহূর্তে চুষিয়া গেল। ভোলানাথবাবুর মা ব্যস্ত হইয়া আসিয়া বলিলেন, রমানাথ, টেকো দিয়ে সুতো কেটে দিতে হবে যে বাবা। সুকুমারী স্নানের ঘর হইতেই হাঁকিয়া বলিলেন, দিদি, কলসিতে আলপনা দেবে কখন? আজই তো দেবার কথা। মা উত্তর দিলেন, এই বসলো বোধহয় সব। উমা, উলু দিতে বলো, শাঁখ বাজাতে বলো। কথাটা শেষ হইতে না হইতেই শাঁখের শব্দের সঙ্গে উলুধ্বনি ধ্বনিত হইয়া উঠিল। রানু ধীরে ধীরে উঠিয়া গিয়া ছাদের এক কোণে নিরালায় বসিয়া ভালো করিয়া কাঁদিয়া লইল। সমস্ত সংসারের পর তাহার মন বিরূপ হইয়া উঠিয়াছে। বিবাহের দিন। ভোলানাথবাবু ও রমানাথবাবুর নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই। আত্মীয় স্বজনে ঘর পরিপূর্ণ হইয়া গিয়াছে। সমর আসিয়াছে, বিমল আসিয়াছে, প্রতিমা, অনিমা, শ্যামা তাহারাও সবে মাত্র আসিয়া পৌঁছিয়াছে। শিবানী এবং তার আর এক বোন আসিয়াছে। ইলেকট্রিক মিস্ত্রি তার খাটাইতেছিল। ভোলানাথবাবু তাড়াতাড়ি বাড়ি ঢুকিয়া ডাকিলেন, সমর, কোথায় গেল সমর? কে বলিল, তিনি মোটরে কি পার্টস চাই তা কেনবার জন্য গেছেন। বিমল, তাহলে তুমি একবার স্টেশনে যাও না বাবা। বিমল মুখ কাঁচুমাচু করিয়া বলিল, আর কেউ গেলে হয় না, আমি একটু হারটার ক্লিপটা এঁটে আনতে যাচ্ছি। তাহলে দেখি গোবিন্দ কোথায়? গোবিন্দ তখন অনিমা, প্রতিমা ও সমরের ছেলে মেয়েদের জামার মাপ দেওয়াইতেছিল। অনিমার ছেলের প্রতিমার ছেলেদের মতো স্যুট হইবে, প্রতিমার মেয়েদের অনিমার মেয়েদের মতো জামা হইবে, সমরের মেয়ের একটা জামা হইবে। গোবিন্দ বলিতেছিল, দেখুন, ফ্রক সুইট হবে, তবে গলাটা হবে অনিমাদির মেয়ের, মানে এই জামাটার মতো রাউন্ড শেপ। আর এর হাতাটা আছে হাফ, এই হাতাটা হবে প্রতিমাদের মেয়ের জামার মতো ফুল হাতা, তবে কাঁধের কাজটা একটু ফুলো থাকবে। ভোলানাথবাবু ব্যস্ত হইয়া বলিলেন, তুমি করছো কি? প্রতিমাদি, অনিমাদি,
আহ, গোপাল কোথায়? সে গেছে দোকানে শ্যামাদির জন্যে মেজ বৌদির কাপড় দেখিয়ে একখানা কাপড় আনতে। গত্যন্তর না দেখিয়া ভোলানাথবাবু নিজেই ছুটিলেন স্টেশনে। ঘরের মধ্যে রানু বধূ বেশে তখনও মাকে বলিতেছিল, আমায় একটা ফারকোট কিনে দিলে না মা? রানুর মা এবার বিরক্ত হইয়া বলিল, দিয়ে থুয়ে কখনো তো মেয়ের মন পাওয়া যায় না সংসারে। কই কই? ও বাড়ির দিদি ঘরে ঢুকিলেন এক রাস জিনিস লইয়া। রানুর মা একটি ছেলেকে ডাকিয়া বলিল, ওরে ডাক তো সব, ঠাকুমাকে, খুড়িমাকে, সকলকে বল দাদি কত জিনিস দিয়েছেন, দেখবেন আসুন। দেখিতে দেখিতে ঘরে ভিড় জমিয়া গেল। বিবাহ হইয়া গেল। বাসরে কলরব উঠিতেছিল। রানু ছিল নীরবে বসিয়া। দাদি ওই মোটা শরীর লইয়া শুধু গান নয়, নাচও আরম্ভ করিয়া দিয়াছেন। বাহ, প্রতিমা দিদির মুক্তার কলারটা কি সুন্দর মানাইয়াছে, বেনারসিখানাও কি সুন্দর। অনিমা দিদির হাতে বোধহয় 12 গাছা করিয়া চুড়ি পরিয়াছেন। আলোর ছটায় ভালো করিয়া চাওয়া যায় না। রানু আপন হাতের কয়গাছে মিনমিনে চুড়ি নাড়িতে নাড়িতে কি যেন ভাবে। তাহার মনের আনন্দ উদাস হইয়া উঠিল। বিবাহের পরদিন বরকন্যা বিদায়ের সময় রানু কিন্তু অবাক হইয়া গেল। কনকাঞ্জলি দিতে দিতে রানুর মুখের পানে চাহিয়া ভোলানাথবাবু ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। রানু মা! রানুর চোখেও জল আসিল। সে অবাক হইয়া মুখ তুলিয়া দেখিল, শুধু বাবা নয়, ঠাকুমা কাঁদিতেছেন, ওই যে মাও কাঁদিতেছেন, প্রতিমাদি, অনিমাদি, শ্যামাদি, সবার চোখে জল। কাকাও কাঁদিতেছেন, ওই যে সুকুমারী ঠাকুমার চোখেও জল। তাহার জন্য, শুধু তাহারই জন্য সকলে কাঁদিয়া সারা। এমন মুহূর্ত রানুর জীবনে কোনো দিন আসে নাই। তৃপ্তিতে গৌরবে তাহার বুক ভরিয়া গেল। ফারকোটের দুঃখ, আভরণের অভাবের বেদনা সমস্ত ঘুচিয়া গিয়াছে। সে মুহূর্তে সত্য সত্যই রাজরানীর মতো মহিমাময়ী বন্দনীয়া হইয়া উঠিয়াছে। সকলকে ছাড়িয়া সে আজ পর হইতে চলিয়াছে। যে বেদনা তাহার মনের মধ্যে একটি বিন্দুর মতো টলটল করিতেছিল, সেই বেদনা অকস্মাৎ যেন সমুদ্রের মতো বিশাল হইয়া উঠিল। চোখের জলে তাহার চন্দন চর্চিত মুখ ভাসিয়া গেল। রানুর বিবাহ গল্পটি এখানেই সমাপ্ত হল। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।